ব্যাক টু মাই চ্যানেল। আমি বিক্রম চলে এসেছি দেদাসের আরেকটা এপিসোড নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘাটকোপার স্টেশনে, আর আজকে এখান থেকে যাবো হলো গিয়ে বিকেসিতে অ্যাপেল স্টোর, ইন্ডিয়ার প্রথম অ্যাপেল স্টোরটা খুলেছে। তো সেই অ্যাপেল স্টোরে গিয়ে ঘুরে দেখবো এবং কী সুযোগ সুবিধা পাওয়া যায়, কী কী জিনিস আছে এবং মানে কতটা ডিসকাউন্ট দেয় বা কী দেয়, সেই সমস্ত সব জিনিস জানবো। আমরা এখান থেকে চলে যাবো বিকেসিতে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমি এই মেট্রো স্টেশনে এসে, যে কতগুলো না টিভি লাগানো রয়েছে। তো এখন টিভি এত অ্যাক্সেসেবল, আবার অনেকে দেখেও না টিভি। কিন্তু আমার জীবনের প্রথম যে টিভি কেনার অভিজ্ঞতাটা, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। আমাদের বাড়িতে যে টিভিটা ছিল প্রথমে, সেটা হলো গিয়ে ঠাকুমার পুরনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আর সেটা কী হলো, দুম করে একদিন দেহ রাখলো আর। এবার তো নতুন টিভি কিনতে হয়, নতুন কালার টিভির তখন জমানা, তখন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি পাওয়া যায় না তেমনভাবে। এইবার কী করে কেনা হবে, কারণ আমার বাবার তখন স্যালারি মাত্র ২৫০০ টাকা, ঠিক আছে, এবং এই ২৫০০ টাকার মধ্যে টিভি কেনাটা মুশকিল। তখন একদিন আমাদের গোল টেবিল বৈঠক না করে আমরা যেটা করলাম, সেটা হলো গিয়ে আমাদের মেঝেতে বৈঠক। কারণ আমাদের টেবিল ছিল না বাড়িতে, তাই মেঝেতে বসে আমি, মা আর বাবা মিলে ঠিক করলাম কীভাবে টিভি নেওয়া যায়। তো তখন ঠিক হলো যে কিস্তিতে টিভি নিতে হবে। এই লাইফে প্রথমবার শব্দটা শুনলাম যে কিস্তিতে কে দেবে এই টিভি। তো একটা মানে পাড়ার মধ্যেই, একটা এলাকার মধ্যে একটা বড় টিভির দোকান ছিল, তার কাছে যাওয়া হলো। সে রাজার মতো বসে বললো যে কী টিভি চাই। তো আমরা তখন বললাম যে এরকম একটা টিভি চাই। বললো সব টিভি পাওয়া যাবে। কিন্তু বোম ফেললো তারপরে, কী বোম, যে না, একজন এমন কাউকে আনতে হবে যে জানে, যে মানে এখান থেকে টিভি নিয়েছে, আমাকে চেনে, মানে দোকানদার তাকে চেনে, সেরকম একজন গ্যারেন্টার নিয়ে আসতে হবে। এইবার আমরা কী করলাম, ক্লায়েন্টকে যেরকম আমরা পিচ করি না, সেরকম সমস্ত যাদের কাছে একটু পয়সা কড়ি আছে, টিভি আছে, কালার টিভি, তাদেরকে পিচ করা শুরু করলাম। তো আমরা যেই পিচ করতে লাগলাম এক একজনকে, তারা কী হলো, সেই দিনের বেলা রোদের মধ্যে কর্পূর রেখে দিলে যেভাবে উড়ে যায়, মানে উবে যায়, ঠিক সেইভাবেই সেই সমস্ত মানুষগুলো প্রায় এক সপ্তাহের জন্য উবে যাওয়া শুরু করলো। কিন্তু সব জায়গারই একটা পরিত্রাণ পাওয়া যায় আর কি। সেই পরিত্রাতা একজন এলেন, এসে তিনি বললেন যে তিনি গ্যারেন্টার হবেন, এবং আমাদের প্রথমবার সেই দোকানে গিয়ে টিভিটা আনা হলো। সেই টিভি আনার পরে সেই টিভিতে লাগানোর জন্য একজন লোক এলো, সে বহু মানে তোড়জোড় করে তারপরে বাড়িতে রীতিমতো একটা টিভি, যেরকম ঠাকুর প্রতিষ্ঠিত হয় মানে সিংহাসনে, সেইভাবে টিভি রাখা হলো। এই হলো কি প্রথম টিভি কেনার গল্প। এইবার যেহেতু আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখান থেকে বিকেসি অল্প একটুই দূর, তো আমরা এখান থেকে বিকেসি চলে যাই। তারপরে বলবো যে এই গল্পটা কেন বললাম আর কী এর প্রয়োজনীয়তা আজকের দিনে এই টিভি কেনার গল্পটা। তো চলুন আর লেট না করে বিকেসি যাওয়া যায়। চলে এসেছি আমরা অ্যাপেল স্টোরে। এখন চলে যাব অ্যাপেল স্টোরের ভেতরে, এবং ভেতরে গিয়ে আপনাদেরকে বাকি সমস্ত জিনিসপত্র, কী সুবিধা কী অসুবিধা, সেগুলো জানাবো। তো ফাইনালি অ্যাপেল স্টোর ঘুরে চলে এসেছি। আপনাদের ক্লিপগুলো দিয়ে দেখিয়ে দেবো, কারণ ভেতরে ওরা শ্যুট করতে দেয় না আমাদের মতো গরিব ইউটিউবারদের। যাদেরকে ইনভাইট করে তখন যদি আসা যায় তাহলে ভেতরে শ্যুট করতে দেয়। সেই জন্য আমি একটুখানি ফোন দিয়ে শ্যুট করেছি, সেটা অ্যাড করে দেবো। এবার বলে দিই ভেতরে ফ্যাক্টটা কী আছে আলাদা ধরনের। তো আলাদা বলতে তেমন কিছুই নেই, শুধু যেগুলো আছে সেগুলো সমস্ত যা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে অ্যাপেলের, যেগুলো নর্মাল রিটেলাররা রাখতে পারে না, প্রচণ্ড দামি দামি যে প্রোডাক্টগুলো, সেগুলো সব এখানে পেয়ে যাবেন। ডিসকাউন্ট কিচ্ছু এক্সট্রা পাবেন না। শুধু কারা আছে এখানে, এখানে এক্সপার্টরা আছে। এই আজকেই আমরা যখন চলে যাচ্ছি, তখন একজন ইটালি থেকে এসেছিলেন এদেরকে ট্রেন করার জন্য। এখানকার যারা কর্মচারী আছেন তিনি চলে যাচ্ছিলেন, তো সেখান থেকে জানতে পারলাম যে তাদের সবাইকে ট্রেন করা হয়েছে লিটারেলি। তো এক একজন যে ডিভাইসের কাউন্টারটা দেখছে, সে সেই ডিভাইসের এক্সপার্ট, মানে তাকে শেখানো হয়েছে, সে খুব ডিটেলসে জানে, তো আপনাকে রেকমেন্ড করতে পারবে। সার্ভিস সেন্টার এখানকার খুব ভালো, কোনো থার্ড পার্টি সার্ভিস সেন্টারে যাওয়ার থেকে এখানে দিয়ে দিলে ডিরেক্ট এরা অ্যাপেলের ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেয় ডিভাইস, সেখান থেকে রিপেয়ার হয়ে আসে। সেহেতু একদম অথেন্টিক কাজ হয়। এইগুলো হলো কি অ্যাপেল স্টোরের সুবিধা। বেশি কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না,
এবং আপনাকে ট্রিটমেন্ট খুব ভালো দেবে, আপনাকে ফিল এমন করাবে যে আপনিই রাজা, বাকি সব প্রজা আপনার আন্ডারে, কিন্তু প্রজা মানে রাজা চারদিকেই রয়েছে। সেহেতু আপনাকে এটুকু মাথায় রাখতে হবে যে এই রাজার ফ্যাসাদে পড়লে হবে না, মানে ফাঁসের মধ্যে পড়লে হবে না। যতটুকু জিনিস করার, যতটুকু জিনিস কেনার সেটুকুই কিনে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে ওই রাজত্ব কিন্তু এখানেই লুটিয়ে দিয়ে চলে যেতে হবে। এইবার বেরিয়ে যাবো কিন্তু প্রথমের গল্পটায়, মানে কেন বললাম এই গল্পটা। তো আমার যে অ্যাকচুয়ালি জার্নিটা মানে কিস্তির বা ইএমআই এর, সেটা কিন্তু ওইখান থেকেই শুরু, মানে ওই শব্দটার সাথে চেনা পরিচয়। এবং তার পরবর্তীকালে আমি চাকরিতে জয়েন করি, মানে ধরুন তারপরে 10 বছর পরে, তখন যেটা দেখতে পাই সেটা হলো কি খুব সহজেই লোক ইএমআই পেয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হচ্ছে 1 লাখ টাকা, 10,000 টাকার চাকরিতেই 1 লাখ টাকা ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে আমার বন্ধুবান্ধব সবাই মানে ঘড়ি থেকে শুরু করে ফোন টোন যা পারলো সব কেনা শুরু করলো। তারপরে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো কি আমাদের সবার মধ্যে না একটা টেনশন ক্রিয়েট হলো যে ভাই মাসের শেষে এই ইএমআইটা দিতে হবে। এবং ইএমআই যেরকম ফিল্ম তৈরি হয়ে গেল, সেরকম একটা ইস্যুও তৈরি হলো ইএমআই। তো এটা সম্বন্ধে একটা ছোট্ট জিনিস বলার আছে আমার, সেটা হলো কি যে যতটা কিনতে পারার ক্ষমতা ততটা কিনবে, তার থেকে বেশি কিনতে যাবেন না। কারণ এই যে ব্যাপারটা না ইএমআই, এই ব্যাপারটাকে বলা হয় ক্রেডিট ট্র্যাপ। এই যে পুরো এখন যে এই যে ইকোনমিক্যাল সিস্টেমটা, এটা চাইছে আপনাকে একটা ক্রেডিট ট্র্যাপের মধ্যেই কিন্তু ফেলতে। মানে আপনাকে প্রথমে 2 টাকা লোন দেওয়া হবে, আপনি তারপরে 2 টাকা লোন নিয়ে একটা 2 টাকার জিনিস কিনলেন, কিনে যেই মুহূর্তে আপনি টাকাটা শোধ করতে যাবেন, আপনাকে আরেকটা জিনিসের লোভ দেখানো হবে, আপনি আবার একটা জিনিস কিনবেন। এই করতে করতে আপনি আর কোনোদিনই এই ট্র্যাপটার বাইরে বেরোতে পারবেন না। এই জন্য এর নাম হলো ক্রেডিট ট্র্যাপ। এইবার যেটা বলবো সেটা হলো কি এটা থেকে বাঁচবেন কী করে, বাঁচার উপায়টা কী। সো এইটা থেকে বাঁচবেন কীভাবে সেটার কথাটা বলে দিচ্ছি। একটা ছোট্ট টেকনিক আছে যেটা আমি ফলো করি, আপনারাও ফলো করবেন পারলে। সেটা হলো গিয়ে একটা জিনিস কেনার যদি 3 বার কেনার টাকা থাকে, মানে ধরুন একটা ফোন কিনবেন যেটার দাম 20,000 টাকা, যদি 60,000 টাকা পকেটে থাকে তখন গিয়ে কিন্তু 20,000 টাকার জিনিসটা কিনবেন। আর যতই সুবিধা দেওয়া হোক, যে নো কস্ট ইএমআই বা আপনি 12 মাসের 24 মাসের ইএমআই করে নিন, ইএমআইতে জিনিস কিনতে যাবেন না যতক্ষণ না আপনার কাছে এনাফ টাকা আপনার পকেটে আছে। যদি আপনার কাছে 60,000 টাকা থাকে তবেই 20,000 টাকার জিনিসের নো কস্ট ইএমআই করাবেন। এইটা হলো গিয়ে ক্রেডিট ট্র্যাপ থেকে বাঁচার একটা সব থেকে সোজা উপায়। ক্যাপিটালিজমের দুনিয়ায় যখন মনে হয় যে সব কিছুই ক্যাপিটাল দিয়ে হয়, মানে যদি আমার কাছে 1 লাখ টাকা থাকতো তাহলে এই করে দিতাম, ওই ফোনটা কিনে নিলে কারেন্ট রিল বানিয়ে দিতাম, মানে ওই বাড়িটা কিনে নিলে একটা ফ্ল্যাট দাঁড় করে দিতাম, যখন এরকম মনে হয় সেই জায়গাতে একটা কথা মনে রাখবেন, আমার যেটুকু মনে হয়, যেটুকু শিখেছি সেটা হলো গিয়ে যে একটা ক্যাপিটালের থেকেও কিন্তু একটা বুদ্ধির দাম বেশি, একটা আইডিয়ার দাম বেশি। স্টিভ জবস ঠিক এটাই করেছিলেন, একটা আইডিয়া নিয়ে নেমেছিলেন এবং সেই আইডিয়াটাকে পরবর্তীকালে বড় করতে করতে আজকে অ্যাপেলে এসে পৌঁছেছে। আজকে স্টিভ জবস নেই, কিন্তু যেটা রয়ে গেছে সেটা হলো স্টিভ জবসের সেই আইডিয়াটা। আমার সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি মাধ্যমিক দিচ্ছিলাম আর আমাদের এখানে iPhone 4S লঞ্চ হয়েছিল। তারপরে সেই আজকের দিন, কিন্তু একটাই কথা বলতে চাইবো যে আজকের যে বইটা সম্বন্ধে কথা বলছি সেটা হলো গিয়ে স্টিভ জবসের যেটা বায়োগ্রাফি, ওয়াল্টার ইসকনের লেখা, সেই বায়োগ্রাফিটা পড়ে দেখবেন। আর এই বইটার মধ্যে আপনি যেটা পাবেন সেটা হলো গিয়ে একটা ডেডিকেশন থাকলে আর একটা জিনিসের প্রতি যে তীব্র একটা ইচ্ছে থাকে আর লড়ে যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি একটা জিনিসকে কীভাবে বড় করে তুলতে পারেন। স্টিভ জবসকে তার কোম্পানি থেকে বার করে দেওয়া হলো, তিনি আবার সেই কোম্পানিতে ফিরে গেলেন এবং অ্যাপেলকে কীভাবে ফিরিয়ে আনলেন। এখান থেকে কিন্তু অনেক বিজনেস ট্যাকটিক্সও শেখার জায়গা আছে এবং জীবনেরও বিভিন্ন জিনিস শেখার জায়গা আছে। আমি শুধু বলছি না যে, কারণ অ্যাপেল ব্র্যান্ড হিসেবে খুব ভালো, খুব জিনিস ভালো, কিন্তু ব্যাপারটা হলো কি আমাদের মধ্যবিত্তের পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা মুশকিল। সেই জন্য আবারও বলছি যে ক্রেডিট ট্র্যাপে পড়বেন না। ক্রেডিট ট্র্যাপে না পড়ে কোনো রকম ইএমআইতে না গিয়ে যদি পারেন তাহলে অ্যাপেলের ডিভাইস কিনুন, নিশ্চয়ই ইউজ করুন, কিন্তু ধার করে নয়। একটা প্রশ্ন ছেড়ে দিয়ে আমি আজকের এপিসোডটা শেষ করব, সেটা হলো গিয়ে যে একটা কথা আমি শুনেছিলাম, কতটা সত্যি আমি জানি না, কিন্তু আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে সত্যি, স্টিভ জবস কিন্তু নিজের ছেলেমেয়েদেরকে নিজেদের অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করতে দেননি। নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখবেন যে কেন দেননি, আর যে উত্তরটা আসবে সেটা আমার নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ফিরে আসবো পরের দিন আবার একটা এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।